আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদের জন্য আরো একটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে নেশার করে একজন বদমেজাজি খাটাস টাইপের বড়লোক ছেলে একটি ইনোসেন্ট গরিব মেয়ের সাথে রাত কাটিয়ে ফেলে। আর শেষ পর্যন্ত এ ভুলের জন্য তাদের জীবনে কি কি ঘটে যায় তা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা শ্যাংকে দেখি, যে কিনা খুব অল্প বয়সে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গিয়েছে, পাশাপাশি একটি গেম ডেভেলপ করার চেষ্টাও করছে। তো দেখা যায় একটি ইভেন্ট শেষ করে শ্যাং যখন অফিসে যাচ্ছিল তখন কেউ একজন ভূতের কস্টিউম পরে শ্যাংয়ের সামনে এসে তাকে ভয় দেখাতে থাকে। আর এ মেয়েটার নাম হলো নিয়া, আর নিয়াই হলো আমাদের গল্পের নায়িকা। নিয়া আর শ্যাং একসময় ক্লাসমেট ছিল। এখন নিয়া একটি মিউজিক কোম্পানিতে জব করছে, আর আজকে সে এসেছে শ্যাংয়ের ইন্টারভিউ নিতে। কিন্তু শ্যাং নিয়াকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিয়া তো শ্যাংয়ের পিছনে ছুটতে গিয়ে নিচে পড়ে যায় এবং অনেকটা ব্যথাও পায়, কিন্তু শ্যাং একবারও পিছনে ফিরেও তাকায় না। আসলে এই শ্যাং ছিল খুবই বদমেজাজি একটা খাটাস প্রকৃতির লোক। সে তার মাকে ছাড়া কাউকেই কেয়ার করতো না। অফিসে যাওয়ার পর ম্যানেজার শ্যাংকে জানায় নিয়া তার ইন্টারভিউ নিতে চায়, এই জন্য শ্যাংকে একটি পার্টিতে ইনভাইট করা হয়েছে। এবার শ্যাং ম্যানেজারকে বলে মিটিং ফিক্সড করে দাও, আমি ওর মুখের ওপর না করে আসবো। অন্যদিকে আমরা পার্টিতে নিয়াকে দেখি। পার্টিতে নিয়ার একজন কলিগও এসেছিল শ্যাংয়ের ইন্টারভিউ নিতে, আর এ মেয়েটার নাম হলো ইয়ং। ইয়ন মেয়েটার স্বভাব চরিত্র খুব একটা সুবিধা ছিল না। সে পার্টিতে আসা নিয়নের ফিয়ন্সির উপর লাইন মারার চেষ্টা করছিল। তারপর দেখা যায় নিয়া যাতে শ্যাংয়ের ইন্টারভিউ না নিতে পারে এই জন্য ইয়ং নিয়ার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। আর এখন এই ড্রিঙ্কসটা খাওয়ার পর নিয়া তো একদম টালমাটাল হয়ে যায়। ঠিক এই সময় শ্যাংও পার্টিতে এসে উপস্থিত হয়। তাকে দেখে নিয়ে স্টেজে গিয়ে বলতে থাকে, সরি শ্যাং, তোমার লাভ লেটারটা সেদিন সবাই দেখে ফেলেছিল। আর নিয়া কোন লাভ লেটারের কথা বলছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। নিয়ার এসব কথা শুনে শ্যাং ম্যানেজারকে বলে তাড়াতাড়ি তাকে স্টেজ থেকে নামাও, তা না হলে সে তো আমার ইজ্জতের ফালুদা করে দিবে। ম্যানেজার তখন নিয়াকে নিয়ে চলে যায়। সরি ডিয়ার বন্ধুরা, এখন আমাকে একটা প্রমোশনাল ভিডিও চালু করতে হবে, তবে তোমরা চাইলে এটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। এখন আমি ক্রাশ গেম খেলবো, যেটা অনেক তৈরি করেছে এবং এখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। চলো এখানে আমরা 2000 টাকা বেট ধরি, যাতে করে আমরা দ্বিগুণ টাকা জিততে পারি। তবে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্লেন ক্রাশ হওয়ার আগেই প্যাড মিনিটসের উপর ক্লিক করে দিবা, কারণ আমরা বেশি রিস্ক নিব না, কারণ 1 নাম্বার 21 আসলেই আমরা বেশি জিততে পারি। তো ফাইনালি আমি দ্বিগুণ জিতে গিয়েছি, তোমরাও ট্রাই করতে পারো। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে যদি আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করো তাহলে তোমরা 66,000 টাকা পর্যন্ত পেতে পারো। এদিকে শ্যাং তো নিয়ার উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। পরের দিন সকালে নিয়ার যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে একটি ছেলের হোটেল রুমে দেখতে পায়, পাশেই ছিল শ্যাং। এটা দেখে নিয়া তো চিৎকার করে ওঠে। চিৎকার করার কারণ হলো তাদের মধ্যে যা হওয়ার তা হয়ে গিয়েছিল। আর কি হয়েছে তা তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন। এদিকে শ্যাংও তো তার পাশে নিয়াকে দেখে একদম আকাশ থেকে পড়ে, কিন্তু নিয়া এখনো ইন্টারভিউ নিয়েই পড়েছিল। সে শ্যাংকে ইন্টারভিউর কথা বললে শ্যাং নিজের ইমেজ রক্ষা করার জন্য বলে, আমি তো শ্যাং না, আমি হলাম শ্যাংয়ের টুইং ব্রাদার জিং। নিয়ার মনে পড়ে হাই স্কুলে থাকতে শ্যাং তাকে বলেছিল তার একটা যমজ ভাই আছে যে কিনা বিদেশে পড়াশোনা করছে, কিন্তু নিয়ার বিশ্বাসই হচ্ছিল না যে এটা জিং, শ্যাং না। তারপর নিয়া বলে, তুমি বিদেশ থেকে কবে ফিরে আসলে? আমার তো মনে হচ্ছে তুমিই শ্যাং। শ্যাং তখন নিয়াকে বিশ্বাস করানোর জন্য ম্যানেজারকে কল করে, আর এমন একটা ভান করে কথা বলে যেন সে শ্যাং এর যমজ ভাই। আর এসব দেখে নিয়া এবার বিশ্বাস করে নেয় যে এটা জিং। তাই সে জিং ভেবে শ্যাংকে বলে, তোমার ভাই তো এখন অনেক বেশি বদমেজাজি আর অহংকারী হয়ে গিয়েছে। সে নিজেকে কি মনে করে?
একদম কাউকে পাত্তাই দিতে চায় না। তুমি প্লিজ আমার একটা উপকার করো, তুমি তোমার ভাইকে রাজি করিয়ে আমার কাছে ইন্টারভিউটা দেওয়ার ব্যবস্থা করিয়ে দাও। শ্যাং বলে আচ্ছা আমি বিষয়টা দেখছি। এই বলে সে রুম থেকে চলে যায় আর বাইরে এসে আবারও শ্যাংয়ের গেটআপে অফিসে যেতে থাকে। এদিকে নিয়া পড়ে গিয়েছিল মহা বিপদে। আজকে তার বিয়ে ছিল, কিন্তু সে তো তার আর শ্যাংয়ের কিছু ছবি তার ফিয়ন্সিকে নেশার ঘরে সেন্ড করে ফেলেছিল। এখন তার বিয়েটা তো ভেঙে যাবে এটা শিওর। নিয়ার অনেক ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু নিয়ার মা কিছুতেই তাকে একা বিদেশে পাঠাবে না। এই জন্য নিয়া বিয়ের ব্যবস্থা করেছিল। এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে নিয়ার মা তাকে আর বিদেশে পাঠাবে না, যার ফলে নিয়ার স্বপ্নটা একদম ভেঙে যাবে। তাই সে ছুটে চলে আসে জিংয়ের কাছে, মানে শ্যাংয়ের কাছে আর কি, আর তাকে রিং দেখিয়ে বলে চলো আমরা বিয়ে করে নেই। কিন্তু শ্যাং মানে নিয়া যাকে জিং ভাবছে সে তো নিয়ার কথার কোনো মানেই বুঝতে পারছিল না। নিয়া তখন জিংকে সবটা জানিয়ে বলে বিয়ের পর আমরা লুকিয়ে ডিভোর্স করে নিব, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু জিং তো এতে রাজি হয় না। তাই নিয়া জিংয়ের কিছু ছবি দেখিয়ে বলে তুমি যদি আমার কথা রাজি না হও তাহলে কিন্তু আমি এই ছবিগুলো পাবলিক করে দিব, এতে কিন্তু সবাই তোমাকেই অসম্মান করতে শুরু করবে। তাই আমার সাথে মিথ্যা বিয়ের নাটকটা করতে রাজি হয়ে যাও। ছবিগুলো হলো ওই দিন রাতের, যে রাতে তারা নেশার করে একসাথে ছিল, সেই ছবি দিয়ে এখন সে তাকে ব্ল্যাকমেল করছিল আর কি। আর এখন আর কোনো উপায় না পেয়ে জিংকে তো বিয়ে করতে রাজি হতেই হয়। এবার নিয়া চলে যাওয়ার পর ম্যানেজার এসে শ্যাংকে সরি বলে, সাথে সে আরো বলে আমি তো গতকাল রাতে আপনাদের দুজনকে আলাদা আলাদা রুমে রেখে এসেছিলাম, জানি না কিভাবে কি হয়ে গেল। তারপর দেখা যায় নিয়ার জিংয়ের বিয়ের জন্য সবকিছুর আয়োজন করা হচ্ছিল। ছেলে চেঞ্জ হয়ে গেছে দেখে নিয়ার মা খুবই অবাক হয়। তিনি জিংকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দেয়। নিয়া আগে থেকে জিংকে সবকিছু শিখিয়ে রেখেছিল, তাই জিং খুব সহজেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আর এখন নিয়ার মায়ের কাছে জিংকে বেশ ভালোই মনে ধরে। তারপর নিয়া এসে তার মাকে নিয়ে যায় অন্য অন্য গেস্টদের সাথে সাক্ষাৎ করাতে। এই সময় হসপিটাল থেকে পালিয়ে জিং মানে শ্যাংয়ের মা সেখানে চলে আসে। শ্যাংয়ের মায়ের মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই ওনাকে সবসময় হসপিটালে ভর্তি করে রাখা হতো। এখানে শ্যাং তার মাকে জিজ্ঞাসা করে তিনি কিভাবে এখানে আসলো। তখন তার মা উল্টো তাকে বলে তুমি আজ বিয়ে করছো আর আমাকেই কিছু জানালে না, কিন্তু কেন? শ্যাং তার মাকে বলে তুমি তো অসুস্থ, তাই আমি বিয়ের কথা বলে তোমাকে বিরক্ত করতে চাইনি। এখানে শ্যাংয়ের মা তার হবু বৌমাকে দেখতে চায়। শ্যাংয়ের মায়েরও নিয়াকে দেখে অনেক পছন্দ হয়। তিনি তো নিয়ার মায়ের সাথেও কথা বলে বন্ধুত্ব করে নেয়। কিছুক্ষণ পরই বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। সমস্ত রিচুয়াল মেনে বিয়েটা সম্পূর্ণ হয়। এবারে সে কিস করার পালা। নিয়া আগে থেকে জিংকে কিস করে দেয়, কারণ তার মায়ের সামনে নাটক তো চালু রাখতেই হবে। আর এখান থেকে আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তারা যখন দুজন হাই স্কুলে পড়তো তখন একটি পার্টিতে নিয়া ড্রিঙ্কস করে এসে শ্যাংকে প্রপোজাল করেছিল। শ্যাং ও নিয়াকে তখন পছন্দ করত, তাই সেভাবে সে ফুল দিয়ে নিয়াকে তার মনের কথাটা জানাবে। সে ফুল নিয়ে আসার পর দেখতে পায় যে লেটারটি সে নেয়ার জন্য লিখেছিল সেটি অন্য স্টুডেন্টরা একটি নোটিশ বোর্ডে ঝুলিয়ে রেখেছে এবং লেটারে থাকা ওয়েটিং মিস্টেক গুলো মার্ক করে পড়েছে এবং শ্যাংকে নিয়ে মজা করছে। আর বর্তমানে নিয়ার সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল সেও কিন্তু তাদের সাথেই তখন পড়াশোনা করত। ওই দিন ওই ছেলেটাই নিয়াকে সেখান থেকে নিয়ে চলে গিয়েছিল। এই কারণে শ্যাং মনে করেছিল নিয়াই হয়তো তার লাভ লেটারটা সবাইকে দেখিয়েছে। এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য শ্যাং আজও নিয়াকে পছন্দ করে না। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর ডিল শেষে নিয়ার শ্যাং নিজের রাস্তায় চলে যাচ্ছিল, তখন নিয়ার কাছে তার মায়ের কল আসে। তারপর নিয়া শ্যাংয়ের কাছে এসে বলে তার মা তাকে 3 মাস পর বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে, কারণ ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নিয়ার জিং মানে শ্যাং বিয়ে করেছে। যাই হোক, নিয়া যদিও শ্যাংকে জিং ভাবছে, আমরা জিং না বলে শ্যাংকে শ্যাং বলেই এরপর থেকে বলতে থাকবো, তোমরা ব্যাপারটা বুঝে নিও। যাই হোক, এখানে নিয়া শ্যাংকে বলে চলো আমরা একসাথে রুমমেট হয়ে থাকি, কিন্তু শ্যাং তাকে না করে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তার কাছে তার মায়েরও কল আসে, আর তার মা তাকে বলে তিনি আসছে নিয়ার শ্যাংয়ের সাথে দেখা করতে। ব্যাস, মায়ের মনে কষ্ট না দেওয়ার জন্য শ্যাং আবারও জিং সেজে রেডি হয়ে যায়
নিয়ার সাথে যাওয়ার জন্য। এবার দেখা যায় নিয়ার শ্যাং এখন একই বাসায় থাকছিল আর ওদের দুজনের মায়েরা এদেরকে দেখতে এসেছিল। মায়েদের সামনে দুজনেই খুব সুন্দর করে হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং করতে থাকে। নিয়া শ্যাংয়ের মাকে বলে, আপনি আপনার অন্য ছেলেকে একটু বলে দিবেন সে যেন আমার কাছে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। এখন শ্যাংয়ের মা তো আর জানতো না শ্যাংই এখানে জিংহাওয়ার অভিনয় করছে। উনি বলে, হ্যাঁ হ্যাঁ আমি আমার ছেলেকে বলে দিব সে যেন তোমার কাছে ইন্টারভিউ দিতে আসে। এখন তো আমরা সবাই একটা পরিবার, তাই না? একে অপরকে তো হেল্প করা সবারই দায়িত্ব। এদিকে শ্যাং তো চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে আমাকে এখন থেকে 2টা রুল প্লে করতে হবে। তারপর তাদের মায়েরা চলে গেলে দুজন মিলে সম্পূর্ণ বাড়িটা ভাগাভাগি করে নেয়, এমনকি ফ্রিজটা পর্যন্ত ভাগ করে। সেই সাথে নিজেদের মধ্যে কিছু রুলসও তৈরি করে নেয়। বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম রাখা ছিল, সেটাও এরা মাঝ বরাবর ভাগ করে। তারপর শ্যাং এসে নিয়াকে বলে, তোমার একটা গোল্ডফিশ বারবার আমার সাইডে চলে আসছে। নিয়া বলে, এখন আমি একটা মাছকে কিভাবে নিষেধ করব যে তুমি ওই এরিয়া যেও না? তাকে কি এই বিষয়টা বোঝানো যাবে? তাছাড়া তুমিও তো গোল্ডফিশ পছন্দ করো, তাহলে তোমার সাইডে মাছটা গেলে সমস্যা কোথায়? এখানে নিয়া আরো বলে, জানো শ্যাং ও গোল্ডফিশ অনেক পছন্দ করত। একদিন স্কুলে থাকা সব গোল্ডফিশ মারা গেছিল বলে শ্যাং অনেক কান্না করেছিল। এসব বলে নিয়া চলে যায় তার রুমে ঘুমানোর জন্য আর শ্যাং ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো নিয়ার আবার রাতে ঘুমের ঘরে হাঁটার অভ্যাস ছিল। মাঝরাতে সে যখন ড্রয়িং রুমে হাঁটছিল তখন শ্যাং মনে করে বাসার ভিতরে হয়তো চোর ঢুকেছে, তাই চোর ভেবে সে নিয়াকে মারতে গেলে উল্টো নিয়াই শ্যাংকে মেরে ভর্তা বানিয়ে দেয়। নিয়ার হাতে মার খেয়ে বেচারা শ্যাং তো একদম সেন্সলেস হয়ে পড়ে। যাই হোক, এবার সকালবেলা নিয়া ভয়ে ভয়ে রুম থেকে বের হয়, কারণ গতকাল রাতে সে শ্যাংকে পিটিয়েছিল। আজকে শ্যাং তার সাথে কি না কি করে এসব ভেবে আর কি। যাই হোক, কিন্তু শ্যাং এখানে একদম স্বাভাবিক আচরণ করছিল, যেন কাল রাতে তাদের মধ্যে কিছু হয়নি। এই কারণে নিয়ার সামনে সে এখন জিংয়ের ক্যারেক্টারে অভিনয় করছে। আসলে এমন আচরণ করার কারণ হলো সে এখন নিয়ার সামনে জ্যাংয়ের ক্যারেক্টারে অভিনয় করছে, তাই তাকে তো একটু কুল থাকতেই হবে। এবার শ্যাং নিজেই নিয়াকে সরি বলে, কেননা তার মতে গতকাল রাতে সে একটু বেশি রিয়েক্ট করে ফেলেছিল। তারপর শ্যাং নিজের হাতে নুডলস তৈরি করে নিয়াকে খেতে দেয় আর বলে, এখন তো আমরা রুমমেট, তাই আমাদের দুজনকে মিলেমিশেই থাকতে হবে। প্রথম প্রথম নিয়ার খাবারটি খেতে চাইছিল না, তার ধারণা ছিল শ্যাং হয়তো খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছে, কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগায় নিয়া খাবারটা খেয়ে নেয়। তারপর সেও শ্যাংকে সরি বলে রাতের বেলা তাকে বেধম মারার জন্য, সাথে আরো বলে ওয়াশরুমে ফাউন্ডেশন রাখা আছে, শ্যাং যেন সেটা তার কাটা জায়গা লাগিয়ে নেয়। আর নিয়া এটা করতে বলেছিল এর কারণ হলো কেউ যেন বুঝতে না পারে যে শ্যাংকে সে মেরেছিল। তারপর দেখা যায় শ্যাং যখন ওয়াশরুমে এসে ফাউন্ডেশন লাগাতে যাবে ঠিক তখনই নিয়া সেখানে এসে শ্যাংয়ের হাত থেকে তার দামি ফাউন্ডেশনটা নিয়ে নেয় আর বলে, আমার জন্যই তুমি ব্যথা পেয়েছিলে, তাই তোমার এই কাজটা আমারই করে দেওয়া উচিত। এই বলে সে দামি ফাউন্ডেশনটার বদলে সস্তার একটা ফাউন্ডেশন লাগিয়ে দেয়। এইসব দেখে শ্যাং তো এক দৃষ্টিতে নিয়ার দিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিয়া মনে মনে ভাবে, আগের বারের মতো কিছু ঘটার আগেই আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। এসব ভেবে সে তখনই এখান থেকে কেটে পড়ে। তারপর সে যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সেখানে নিয়ার মায়ের বয়ফ্রেন্ড আসে, যে কিনা নিয়ার মাকে বিয়ে করতে চায়। কিন্তু নিয়া এই লোকটাকে একদমই পছন্দ করত না। লোকটির স্বভাব চরিত্র একদমই ভালো ছিল না। সে নিয়াকে বিরক্ত করতে শুরু করে দেয়। এসবের মধ্যে নিয়ার ফোনটাও ভেঙে যায়। নিয়া কোনো রকম করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে শ্যাং তার ড্রেস এবং হেয়ার স্টাইল চেঞ্জ করে আবারও শ্যাং হয়ে অফিসে চলে আসে। এবার ম্যানেজার এসে তাকে বলে, তো বস আপনার কেমন লাগলো নিজের ওয়াইফের হাতে মার খেয়ে? ঠিক তখনই একজন সিকিউরিটি এসে শ্যাংকে ইন্টারভিউর জন্য ডাকে। তারপর দেখা যায় নিয়া দৌড়াতে দৌড়াতে শ্যাংয়ের অফিসে আসে, কিন্তু 2 ঘন্টা লেট হয়ে যাওয়ায় নিয়ার জায়গায় ইয়ন শ্যাংয়ের ইন্টারভিউটা নেওয়ার সুযোগ পেয়ে যায়। এখানে ইয়ন বলে, তোমার তো অনেক বড় স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার, কিন্তু মনে হচ্ছে সেই সুযোগটা তুমি আর পাবে না। কষ্ট পেও না, তোমার জায়গা না হয় আমিই বিদেশ যাব। এই বলে সে একটা ভাব দেখিয়ে ইয়ন এখান থেকে চলে যায় শ্যাংয়ের ইন্টারভিউ নিতে। বেচারি নিয়া এত হতাশ হয়ে বাড়ি ফিরে
হরর মুভি দেখতে শুরু করে। হতাশা কমার জন্য হরর মুভি দেখতে বসলো। মুভি দেখার সময় সে তো ভয়ে বারবার চিৎকার করে উঠছিল। তখন শ্যাং বলে ওঠে, হরর মুভি দেখতে যেহেতু এতই ভয় পাও, তাহলে এসব মুভি দেখছো কেন? এই সময় কেউ একজন তাদের বাড়ির কলিং বেলটা বাজায়। শ্যাং দরজা খুলে দেখতে পায় এটা ছিল নিয়ার মায়ের বয়ফ্রেন্ড। নিয়া তখন লোকটিকে এখানে কেন এসেছে জানতে চাওয়ার জন্য তার কাছে যায়। লোকটি এমনিতেই ড্রিঙ্কস করে এসেছিল, সেই সাথে নিয়ার সাথে বাজে ব্যবহার করছিল, এমনকি সে নিয়াকে মারতে যাবে। ঠিক তখনই শ্যাং এসে নিয়াকে বাঁচিয়ে নেয় আর লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে। এবার লোকটিও সেখান থেকে চলে যায়। তারপর শ্যাং নিয়ার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর বলছিল, তুমি তো একটা মেয়ে, তাই এত বেশি স্ট্রং হওয়ার অভিনয় না করলেও হবে। নিয়া তখন বলে, আমি আর কি করব বলো, অন্যরা আমাকে বুলি করবে আর আমি চুপচাপ এগুলো মেনে নিব? তুমি জানো তোমার ভাই শ্যাংও স্কুলে থাকতে অনেক বুলির শিকার হয়েছে, কিন্তু সে কখনই কাউকে কিছু বলেনি। এখানে শ্যাং খেয়াল করে যেদিন প্রথমবার নিয়া তার কাছে এসেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, সেদিন সে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিল। এটা দেখে তার একটু খারাপ লাগে। তারপর শ্যাং রুমে এসে ভাবে স্কুল টাইমে যখন সে দেখেছিল গোল্ডফিশ গুলো সব মারা গেছে, তখন অন্য স্টুডেন্টরা মনে করেছিল তার জন্য এমন হয়েছে। এমনকি টিচারও তাকে ভুল বুঝে শাস্তি দিতে যাচ্ছিল। কিন্তু সে সময় নিয়া এসে বলে এখানে শ্যাং এর কোনো দোষ নেই। শ্যাং এর আগে নিয়া এখানে এসে দেখেছিল গোল্ডফিশ গুলো আগেই মারা গেছে। কিন্তু তারপরও একটা ছেলে তখন শ্যাংকে মনস্টার বলে। এতে রেগে গিয়ে নিয়া ছেলেটিকে মারতে থাকে। ফলে টিচার এবার শ্যাং এর সাথে নিয়াকেও পানিশমেন্ট দেয়। যাই হোক, এর পরের সিনে দেখা যায় নিয়াকে তার অফিসের বস বকাবকি করছে। তিনি বলেন, তোমার জন্য কোম্পানির বদনাম হবে, কাজের প্রতি তো তোমার কোনো আগ্রহই নেই, তুমি কাল এত লেট করে কেন গিয়েছিলে? তাও ভাগ্য ভালো যে ইয়ন মিস্টার শ্যাং এর ইন্টারভিউটা নিয়েছিল। এখন তোমার বিদেশে গিয়ে পড়ালেখা করার সুযোগটা তোমার বদলে ইয়নই পাবে। এসব শুনে নিয়ার তো অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে একটি জায়গায় বসে ড্রিঙ্কস করতে থাকে। ঠিক তখনই তার কাছে তার মায়ের কল আসে। তিনি তো নিয়াকে বকাবকি করতে থাকে আর বলে, তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার কেন করলে? নিয়া ওর মাকে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা মোটেও ভালো না, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না, উল্টো ফোনটা কেটে দেয়। তারপর দেখা যায় শ্যাং যখন অফিস থেকে বেরিয়ে দেখতে পায় নিয়া মাতাল হয়ে অফিসের সামনে ঘোরাঘুরি করছে, তখন সে নিয়ার কাছে আসে। এখানে নিয়া প্রথমে তাকে সরি বলে আর আরো একটা সুযোগ চায় যেন শ্যাং তার কাছে ইন্টারভিউ দেয়। কিন্তু শ্যাং বলে, না, আমি আর তোমাকে কোনো সুযোগই দিব না, আজ তুমি অনেক লেট করে ফেলেছো আর আমার কাছে সময়ের অনেক মূল্য আছে। নিয়া তখন বলে, শ্যাং তোমার কি হয়েছে? তুমি তো আগে এরকম ছিলে না। শ্যাং বলে, তোমার ধারণা একদমই ভুল, আমি আগেও এরকমই ছিলাম। নিয়া বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। তুমি জানো কাল আমার সাথে কি কি হয়েছিল? অফিসে আসার সময় আমার মায়ের বয়ফ্রেন্ড আমাকে অনেক বিরক্ত করছিল, এমনকি আমার ফোনটাও ভেঙে দিয়েছিল। এই সব কিছুর জন্যই আমার এখানে আসতে লেট হয়েছিল। এই ইন্টারভিউটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা না নিলে আমি কখনোই বিদেশে গিয়ে আমার পড়ালেখা করার স্বপ্নটা পূরণ করতে পারবো না। প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও। এসব বলতে বলতে নিয়া একদম কান্না করে ফেলে। কিন্তু শ্যাং তবু তাকে না করে সেখান থেকে চলে যায়। কিন্তু শ্যাংয়েরও নিয়ার জন্য খারাপ লাগছিল, তাই সে আবারও নিয়ার কাছে এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। যেহেতু নিয়া মাতাল ছিল, তাই রাস্তার মধ্যে সে তো শ্যাংকে অনেক বিরক্ত করছিল, কিন্তু তারপরও শ্যাং নিয়াকে কিছুই বলে না। যাই হোক, এবার সে নিয়ার পার্সোনাল ডায়েরিটা খুলে দেখে নিয়া শ্যাং এর ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক কিছু লিখে রেখেছে। এটা দেখে তার কাছে মনে হয় নিয়া তার কাজের প্রতি অনেক সিরিয়াস, তাই তার মনে হয় নিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত। এবার বাড়ি ফিরে শ্যাং জিং হয়ে নিয়ার ফেস থেকে মেকআপ তুলতে থাকে। জিয়া তখন জিং ভেবে শ্যাংকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, দেখো আমার কপালটা কতই না খারাপ, আমি একটা মাত্র সুযোগ পেয়েছিলাম, সেটাও আমার হাতছাড়া হয়ে গিয়েছে। তুমিও তো 3 মাস পর আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? আসলে এখনো নিয়া নেশার গুড়িয়েছিল। তখনই শ্যাং বলে, তুমি গিভ আপ করো না, তুমি আবারও চেষ্টা করো, শ্যাং নিশ্চয়ই তোমার কাছে ইন্টারভিউ দিবে। পরের দিন সকালে নিয়া খাবার তৈরি করে এনে শ্যাংকে খেতে দিয়ে বলে, কাল আমি তোমাকে উল্টাপাল্টা কিছু বলিনি তো? শ্যাং বলে, না না, উল্টাপাল্টা কিছুই করনি, আর আজ তুমি শ্যাং এর অফিসে আবারও যাও তার ইন্টারভিউ নিতে। তারপর দেখা যায় নিয়া তার অফিসে আসলে
বস তাকে আর ইউনকে বকাবকি করতে থাকে, কারণ আগের দিন ইউনের কাছে মিস্টার শ্যাং ভালোভাবে ইন্টারভিউটা দেয়নি। তখন সেখানে শ্যাং এর ম্যানেজার আসে আর বলে আমাদের বস আবারও ইন্টারভিউ দিবে। তিনি বলেছে তিনি এবার নিয়ার কাছে ইন্টারভিউ দিবে। এটা শুনে বস তখন নিয়ার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এদিকে ইউন তো এসব দেখে অনেক রেগে যায়। যাই হোক, তারপর দেখা যায় নিয়া শ্যাং এর কাছে এসেছিল ইন্টারভিউ নিতে, সেই সাথে কার রাতের জন্য সরি বলে। তারপর নিয়া শ্যাং এর তৈরি নতুন গেমটি দেখতে চায়। গেমটি আসলে হরর কনসেপ্টের উপরেই তৈরি করা হয়েছে, যেখানে কিছু ফেক জম্বি থাকবে আর মানুষরা তাদের এরিয়া প্রবেশ করলে জম্বিরা তাদেরকে ভয় দেখাবে, কিছুটা এই টাইপের আর কি। যদিও নর্মাল মানুষদের জন্য গেমটি এখনো ওপেন করা হয়নি, কিন্তু নিয়া সেখানে যেতে চাইছিল বলে শ্যাং তাকে নিয়ে যেতে রাজি হয়। তারপর দুজনই রেডি হয়ে আসে সিক্রেট রুমে যাওয়ার জন্য। বাস্তবে তো নিয়া ভূত কিংবা জম্বি দেখে ভীষণ ভয় পেত, কিন্তু এখানে এসে শ্যাং এর সামনে অনেক সাহসী হওয়ার অভিনয় করতে থাকে। তবে একটি রুমে একজন মানুষ জম্বি সেজে বসেছিল, এটা দেখে নিয়া তো প্রথমেই ভয় পেয়ে যায়। তাই সে শ্যাং এর পিছনে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বের হয়। হঠাৎই লাইট অফ হয়ে যায় আর একটি ফিমেল জম্বি এগিয়ে আসতে থাকে তাদের দিকে। এবার শ্যাং আর নিয়া সেখান থেকে পালিয়ে এসে লুকিয়ে থাকে একটি আলমারির মধ্যে। ভয় পেয়ে নিয়ার চোখ দিয়ে একদম পানি পড়ছিল। এটা দেখে শ্যাং তার চোখের পানিটা মুছে দিতে গেলে নিয়া বলে তুমি এতদিন কোথায় ছিলে আর তুমি এত বদলে গেলে কেন? শ্যাং তখন বলে ইন্টারভিউর জন্য আমাকে এত পার্সোনাল প্রশ্ন করা হবে, আমি তো এটা আগে একবারও ভাবিনি। নিয়া তখন বলে আমি এখন ইন্টারভিউ নিচ্ছি না। শ্যাং কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে কিছু জম্বি এসে আলমারিতেও ধাক্কা দিতে থাকে। এই কারণে নিয়া তো ভয়ে শ্যাংকে জড়িয়ে ধরে আর বলে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। নিজেই ভয় পাচ্ছে, উল্টো অন্যকেই সান্ত্বনা দিচ্ছে। যাক, এটা ভালোই, খারাপ না। শ্যাং তখন বলে হ্যাঁ হ্যাঁ, দেখাই তো যাচ্ছে কে ভয় পাচ্ছে আর কে ভয় পাচ্ছে না। যাই হোক, এর কিছুক্ষণ পর শ্যাং নিয়াকে বাড়িতে পৌঁছে দিতে আসে এবং নিজে নিজেই কিচেনে গিয়ে নিয়ার জন্য গ্লাসে করে পানি আনে। এটা দেখে নিয়া শ্যাংকে বলে তুমি কি করে জানলে আমার বাড়িতে কিচেন এখানে রয়েছে? শ্যাং তখন একটা বাহানা দেখিয়ে বলে তোমার বাড়ি এতটাই ছোট যে কোথায় কি আছে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। ঠিক তখনই হসপিটাল থেকে শ্যাং এর কাছে কল আসে আর তাকে জানানো হয় তার মা আবারও হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। এবার শ্যাং তার মাকে খুঁজতে বেরিয়ে যায়। তারপর দেখা যায় কেউ একজন নিয়ার বাড়িতে কলিং বেল বাজাচ্ছে। নিয়া দরজা খুলতে দেখে শ্যাং এর মা এখানে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ঘরের ভিতরে তো সবকিছুই ভাগাভাগি করা ছিল। এখন যদি শ্যাং এর মা ভিতরে ঢুকে তাহলে তো এসব দেখে তিনি সবকিছুই বুঝে ফেলবে আর তারা ধরা পড়ে যাবে। তাই নিয়া বুদ্ধি করে শ্যাং এর মাকে বাইরের রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়াতে আর শ্যাংকে মেসেজ করে বলে তোমার মা এখন আমার সাথে রয়েছে, তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়ি এসে সবকিছু ঠিকঠাক করে ফেলো। শ্যাং তখন জিং সেজে বাড়িতে এসে সবকিছু ঠিকঠাক করে ফেলে। তারপর নিয়া শ্যাং এর মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। শ্যাং এর মায়ের সামনে তারা দুজন আবারও হাজব্যান্ড ওয়াইফের মতোই অভিনয় শুরু করে দেয়। ডিনারের টাইমে নিয়া আর শ্যাং এর মা একসাথে অনেক ড্রিঙ্ক করে, এতে তারা দুজনেই ড্রাঙ্ক হয়ে যায়। এখানে শ্যাং এর মা শ্যাংকে নিয়ে অনেক কথাবার্তাই বলতে থাকে। তখন শ্যাং বসে বসে কিছু একটা ভাবছিল আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শ্যাং এর বাবার একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে আর তার ভাই শ্যাংও এই কার অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। কিন্তু শ্যাং এর মা তার দুই ছেলের মধ্যে শ্যাংকেই বেশি ভালোবাসতো। তিনি কখনোই জিংয়ের তেমন একটা কেয়ার করতো না। একই তো নিজের হাজবেন্ডের মৃত্যুর খবর জেনে উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার উপর যদি আবার জানতে পারে যে তার প্রিয় ছেলে শ্যাংও মারা গিয়েছে তাহলে হয়তোবা এত কষ্ট তার মা নিয়ে বেঁচেই থাকতে পারবে না। এই কথা ভেবে সেদিন হসপিটালে জিং শ্যাং এর মৃত্যুর কথাটা তার মাকে আর বলতেই পারেনি। সেই সময় থেকেই জিং মায়ের সামনে শ্যাং হয়ে অভিনয় করে আসছে আর এত বছর ধরে অভিনয় করতে করতে জিং নিজেই ভুলে গিয়েছে যে সে আগে কি ছিল। শুধু তাই নয়, এই ঘটনার পর থেকে জিং সব জায়গাতে নিজের আসল নামের পরিবর্তে শ্যাং এর নাম ইউজ করে এসেছে আর এজন্যই নিয়া হাই স্কুলে থাকাকালীন জিংকে শ্যাং নামেই জানতো। আর এখন সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে নেশার করে নিয়া শ্যাং এর মাকে বলেই দিচ্ছিল যে জিং এর সাথে তার বিয়েটা ফেক, কিন্তু তখনই শ্যাং একটা বাহানা দেখিয়ে নিয়াকে এখান থেকে নিয়ে যায়। নিয়া বারবার সত্যি কথাটা বলার চেষ্টা করছিল আর শ্যাং তাকে থামানোর চেষ্টা করছিল। এদিকে তাদের দুজনকে এভাবে দেখে শ্যাং এর মা ভাবে তারা দুজন হয়তো কিস করছে। কি একটা অবস্থা,
তাই শ্যাংয়ের মা বলে তোমরা এখনই এখান থেকে রুমে চলে যাও। সকালবেলা ঘুম ভাঙার পর নিয়া আর শ্যাং একে অপরকে পাশাপাশি দেখে তাড়াতাড়ি করে দূরে সরে যায়, কিন্তু তখনই শ্যাংয়ের মা রুমে চলে আসায় তারা দুজন আবারও একে অপরকে জড়িয়ে ধরতে হয়। এর পরের সিনে দেখা যায় নিয়ার কোম্পানির বসের সাথে অন্য একটি কোম্পানির বসের ডিনার পার্টি ছিল, সেখানে নিয়াকেও ইনভাইট করা হয়েছিল। আর অন্য কোম্পানির বসকে দেখিয়ে বোঝা যাচ্ছিল তার চরিত্র কতটা নড়বড়ে। এখানে লোকটি নিয়াকে ড্রিঙ্কস করার অফার দেয়। পাশ থেকে ইয়ন বলে নিয়া তো ড্রিঙ্ক করায় একদম এক্সপার্ট, অর্থাৎ এখানে ইয়ন নিয়াকে ভালোভাবেই ফাঁসিয়ে দেয় আর এখন না চাওয়া সত্ত্বেও নিয়াকে ড্রিঙ্ক করতে হয়। এদিকে ইয়ন ওয়াশরুমে যাওয়ার নাম করে এখান থেকে চলে যায়। নিয়ার অফিসের বসটাও খুব একটা ভালো মানুষ ছিল না, অন্য বসের মন রাখতে সেও এখান থেকে উঠে চলে যায়। এবার নিয়া ড্রিঙ্ক করে অনেকটাই মাতাল হয়ে গিয়েছিল, তাই সে উঠে পড়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে ঠিক মতো চলতেও পারছিল না। তাই নিয়া দ্রুত ইমার্জেন্সি নাম্বারে কল করে আর তখনই লোকটি তার আসল রূপে আসতে শুরু করে। তবে কোনো কিছু খারাপ হওয়ার আগে সেখানে জিং আসে শ্যাংয়ের গেটআপে। সে ওই লোকটাকে এত মারে যে লোকটি নিজের প্রাণ ভিক্ষা নিয়ে এখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এদিকে নিয়া তো নেশার করে শ্যাংকে দেখে মনে করে এটা জিং, যদিও এটা তো জিংই ছিল, কিন্তু নিয়া তো আর সত্যিটা এখনো জানতো না। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে ইয়ন তখন বাইরেই ছিল, সেখানে নিয়ার সে ফিয়ান্সি আসে। এখানে তাদেরকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছিল যে তারা দুজন এখন রিলেশনশিপে রয়েছে। ছেলেটি সে ইয়নকে বকাবকি করে বলে তুমি কেমন ধরনের মেয়ে, নিজে একটা মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়েকে একা সেখানে কিভাবে রেখে আসতে পারলে। ইয়ন এবার ভালো সাজার জন্য অভিনয় করে বলে আমি তো আর জানতাম না লোকটা এতটা খারাপ, আর তুমি সবসময় নিয়ার পক্ষ নিয়ে কেন কথা বলো, তুমি কি এখনো তাকে ভুলতে পারোনি নাকি। এই বলে রাগ দেখি ইয়ন সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি নিয়ার সেন্স ফিরে আসলেও সে এখনো অনেক ভয় পাচ্ছিল। সেখানে জিং বসেছিল। নিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে কিভাবে পৌঁছালে। জিং বলে আসলে আমি তোমার ফোনে ইমার্জেন্সি নাম্বার হিসেবে আমার নাম্বারটাই সেভ করে দিয়েছিলাম, তাই তোমার কল পাওয়ার পর আমি ওইখানে পৌঁছে গিয়েছিলাম। এটা শুনে নিয়া তো ইমোশনাল হয়ে জিংকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে মা যেন জানতে না পারে আমার সাথে এরকম বাজে একটা ঘটনা ঘটেছে। তিনি যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করবে। শ্যাং বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই আছি। নিয়া বলে হ্যাঁ এখন আছো, কিন্তু কিছুদিন পরে তো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। শ্যাং বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর দেখা যায় নিয়া এতটাই ভয় পেয়েছিল যে সে সবসময় শ্যাংয়ের পিছু পিছুই ঘুরতে থাকে। শ্যাং তখন খেয়াল করে নিয়ার পায়ের জুতা নেই, তাই সে তাকে কোলে উঠিয়ে করে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। নিয়া বলে ছোট থেকে সে একা একাই বড় হয়েছে, তার মা তার তেমন একটা কেয়ারই করতো না, তাই ধীরে ধীরে নিয়া নিজেকে স্ট্রং করে তুলেছে। শ্যাং এবার বলে এখন তো আমি এসে গিয়েছি, তোমার সাথে আমি সবসময় আছি, তুমি এখন ঘুমিয়ে পড়ো। এবার নিয়া ঘুমিয়ে পড়লে শ্যাং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তো অনেক আগে থেকে নিয়াকে পছন্দ করত। এভাবে শ্যাং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে গেলে নিয়ার সে বস তাকে সরি বলে আগের দিনের ঘটনার জন্য। নিয়া তখন জেনে গিয়েছিল তার বসও তেমন একটা ভালো মানুষ ছিল না, এই কারণে সে তার বসের প্রতিও অনেক রেগেছিল। এবার বস বলে মিস্টার শ্যাং এর ইন্টারভিউ তো তুমি নিয়ে নিয়েছো, কিন্তু ম্যাগাজিনের কভার ফটোর জন্য তার কিছু ছবির প্রয়োজন। বস নিয়াকে এই দায়িত্বটাও দেয়। তারপর শ্যাংকে দেখা যায় সে খুব সহজেই ফটোশুটের জন্য রাজি হয়ে গিয়েছিল। এখানে শ্যাংয়ের ফটো তুলছিল নিয়ার সে এক্স ফিয়ন্সে, কিন্তু শ্যাংয়ের সব খেয়াল তো ছিল নিয়ার দিকে। নিয়া এখনো আগের দিনের ঘটনা নিয়ে মন খারাপ করে বসেছিল। ফটোশুট শেষে নিয়ার এক্স ফিয়ন্সে তার সাথে কথা বলতে শুরু করে, যাদেরকে দূর থেকে দেখে শ্যাং তো অনেক জেলাস ফিল করছিল। তাই সে তার ম্যানেজারকে বলে ওই ছেলেটাকে একটা বাহানা দেখিয়ে এখান থেকে যেন নিয়ে যাওয়া হয়। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ম্যানেজার কিন্তু আগে থেকেই জানতো যে শ্যাংই হলো আসলে জিং। যাই হোক, তারপর দেখা যায় নিয়ার কাছে কারোর একটা কল আসে, তাই সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় আর শ্যাংও তাকে ফলো করতে থাকে। নিয়া তার মায়ের বাড়ির সামনে এসে শ্যাংকে মেসেজ করে বলে 15 মিনিটের মধ্যে তুমি আমার রিপ্লাই না পেলে আমার মায়ের বাড়িতে চলে আসবে। এবার নিয়া ভিতরে চলে যায়। এদিকে শ্যাং নিয়ার জন্য চিন্তিত ছিল। নিয়া ভিতরে এসে দেখে তার মায়ের বয়ফ্রেন্ড তার মাকে ধরে মারছে। নিয়া তার মাকে বাঁচাতে গেলে
লোকটি নিয়াকেও মারতে শুরু করে দেয়। তখনই শ্যাং ভিতরে এসে ওই লোকটার হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। এবার নিয়ার মা একটু স্বাভাবিক হলে শ্যাং ওনাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুলিশের কাছে রিপোর্ট করেছি, ওই লোকটি আপনাকে আর কখনোই বিরক্ত করতে পারবে না। এরা মা মেয়ে এখনো জিংকে চিনতে না পেরে মনে করছিল এটা মনে হয় শ্যাং। নিয়া তো জিংকে শ্যাংয়ের নাম ধরে ডেকে বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? শ্যাংও এবার তাদের সামনে বাহানা বানিয়ে বলে, জিং আমাকে ফোন করে বলেছিল এখানে আসার জন্য, এই কারণে আমি এখানে এসেছি। আর জিং কাজে ব্যস্ত আছে, তাই সে আসতে না পেরে আমাকে পাঠিয়েছে। তারপর শ্যাং নিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে নিয়া জিংকে মেসেজ করে ধন্যবাদ জানায় আজকে তাকে এভাবে সাহায্য করার জন্য। জিং তো এই মেসেজ দেখে নিজে নিজেকে বলে, নিয়া তোমাকে পছন্দ করে, এই বলে সে সুন্দর একটা স্মাইল করে। তারপর দেখা যায় নিয়া আর শ্যাং একসাথে বসে আড্ডা দিচ্ছিল। নিয়া তখন শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? শ্যাং বলে হ্যাঁ। নিয়া তাকে জিজ্ঞাসা করে সে কাকে পছন্দ করে। তখন শ্যাং ইচ্ছা করে তার মায়ের নাম বলে আর হাসতে থাকে। নিয়া শ্যাংকে বলে, চলো আমরা দুজন একসঙ্গে একটা রেস্টুরেন্টে যাই। তো শ্যাংও রাজি হয়ে যায় ওর সাথে যাওয়ার জন্য। পরের দিন সকালে দেখা যায় শ্যাং আর তার ম্যানেজার অফিসে যাচ্ছিল। তখন ম্যানেজার তাকে বলে, বস আপনি অনেকটা সময় ধরে শ্যাং এর রোল প্লে করছেন, আমার মনে হয় এবার আপনার উচিত সত্যিটা সবাইকে বলে দেওয়া। জিং বলে, আমিও তো চাই যে সত্যিটা সবাই জানুক যে আমি শ্যাং নয়, আমি হলাম জিং, কিন্তু এখন সত্যিটা সবার সামনে নিয়ে আসা একেবারেই সম্ভব না। অন্যদিকে নিয়া রেডি হয়ে রেস্টুরেন্টে জিং এর জন্য ওয়েট করতে থাকে। তখনই তার কাছে কোম্পানি থেকে আসে আর জানানো হয় শ্যাং এর সিক্রেট রুমে, অর্থাৎ যেখানে শ্যাং তার নতুন গেমটি তৈরি করেছিল সেখানে আগুন লেগে গিয়েছে। নিয়াকে বলা হয় সে যেন শ্যাং এর সিক্রেট রুমের উপর একটি নিউজ কভার করে। নিয়া তখন শ্যাং এর জন্য চিন্তা হয়, তাই খোঁজ নিয়ে সে হসপিটালে চলে আসে। এদিকে জিং এর মনে পড়ে তার আজ নিয়ার সাথে বাইরে দেখা করার কথা ছিল, তাই সে ম্যানেজারকে বলে তাকে বাইরে নিয়ে যেতে। তারা বাইরে যেতেই দেখে নিয়া এখানে চলে এসেছে শ্যাং এর খোঁজে, তাই দ্রুত জিং আবারও শ্যাং এর মতো ড্রেস আপ করে নেয়। এবার নিয়া শ্যাং এর সাথে দেখা করে চলে যায়। নিয়ার কাছে তখনই জিং কল করে সরি বলে আজ তার সাথে রেস্টুরেন্টে যেতে না পারার জন্য। এখানে সে জানায় এখন সে হসপিটালে যাচ্ছে তার ভাই শ্যাং এর সাথে দেখা করতে। এদিকে নিয়া পড়ে যায় চিন্তায়, কারণ স্কুল টাইম থেকে সে শ্যাংকে পছন্দ করলো, এখন তার কাছে জিংকে বেশি ভালো লাগে। সে বুঝতে পারছিল না এখন সে কাকে ভালোবাসে, শ্যাংকে নাকি জিংকে। যাই হোক, পরের দিন নিয়া যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন জিং তাকে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু সে ব্রেকফাস্ট করে না। তার অনেকটা গিল্টি ফিল হচ্ছিল, কেননা তার কাছে মনে হচ্ছিল সে জিংকে ধোঁকা দিচ্ছে। জিংও এই বিষয়টা বুঝতে পারে। সে ম্যানেজারকেও সবকিছু বলে আর জিজ্ঞাসা করে এখন তার কি করা উচিত। ম্যানেজার বলে সে যেন জিং হয়েই নিয়াকে প্রপোজাল করে দেয়। এদিকে নিয়া অফিসে আসলে তার বস তাকে বলে কিছু কাজের জন্য শ্যাং এর সাথে দেখা করতে, কিন্তু নিয়া শ্যাং এর সাথে দেখা করতে আসতে চাইছিল না। বেচারি নিজেই তো কনফিউশনের মধ্যে ছিল, কিন্তু না এসে তো কোনো উপায় ছিল না। তারপর শ্যাং বলে সামনে জিং এর জন্মদিন, আর তুমি তো তার ওয়াইফ, তাই তুমি তো নিশ্চয়ই জানবে তার কি কি পছন্দ আর কি কি পছন্দ না। এই বলে সে নিয়াকে তার সঙ্গে যেতে বলে জিং এর জন্য জন্মদিনের গিফট কেনার জন্য। এতে করে নিয়াও রাজি হয়ে যায়। রাতে বাড়ি ফিরেও সে চিন্তিত ছিল যে তার মন আসলে কাকে চায়, তাই সে চলে আসে তার সেই এক্স ফিয়ান্সের কাছে বুদ্ধি নিতে। এই ছেলেটা তাকে যত সব অদ্ভুত বুদ্ধি দেয়। ছেলেটার কথা শুনে নিয়ার মনে হয় তাহলে সে হয়তো শ্যাংকেই পছন্দ করে। তারপর দেখা যায় নিয়ার শ্যাং সুপার মার্কেটে এসেছে কেনাকাটা করার জন্য। এখানে শ্যাং একটি কার্টুন ক্যারেক্টার দেখিয়ে নিয়াকে বলে জিং আগে এই ধরনের খেলা অনেক পছন্দ করত। নিয়া তখন শ্যাংকে জিজ্ঞাসা করে তোমার কি পছন্দ? শ্যাং বলে কিছু না। তখন নিয়ার মনে পড়ে হাই স্কুলে থাকাকালীন শ্যাং হিস্টোরিক্যাল বুকস পড়তে অনেক পছন্দ করত। এখন সুপার মার্কেটে থাকা একজন কর্মচারী এসে তাদেরকে বলে এই কার্টুন ক্যারেক্টারটা সেল করা সম্ভব না, কারণ অলরেডি একজন কাস্টমার এটা বুকিং করে রেখে গিয়েছে। শ্যাং তখন সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় শ্যাং আর নিয়া একসাথে বসেছিল। শ্যাং নিয়াকে জিজ্ঞাসা করে
তুমি কি জিনকে পছন্দ করো? নিয়া বলে হ্যাঁ, কারণ সে তো আমার হাজবেন্ড। শ্যাং বলে আমি তোমার আর জিংয়ের ফ্যাগ ম্যারেজের কথাটা জানি। এটা শুনে নিয়া একটু অবাক হয়। তারপর সেভাবে জিনি হয়তো শ্যাংকে সবকিছু বলেছে। শ্যাং তখন নিয়াকে বলে তুমি চিন্তা করো না, এই কথাটি আমি কাউকে জানাবো না। তারপর শ্যাং তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে আর ওনাকে জিজ্ঞাসা করে তিনি কি জিংকে ভালোবাসে। উত্তরে তার মা বলে হ্যাঁ। তখন শ্যাং ঠিক করে এখন থেকে সে আর শ্যাং এর পরিচয় বাঁচবে না, এখন থেকে সে তার আসল পরিচয় অর্থাৎ জিং হয়েই বাঁচবে। তারপর অফিসে এসে সে সবকিছু জিংয়ের পছন্দ অর্থাৎ নিজের পছন্দ মতো সাজায়। ম্যানেজার বলে এমনটা করলে হয়তো এখন বিজনেসের উপর ইফেক্ট পড়বে, কিন্তু জিং কোনো কথাই শোনে না। রাতে নিয়া যখন বাড়ি ছিল তখন জিং একটি ফুলের বুকে দেখে ভাবতে থাকে তার কি উচিত হবে নিয়াকে প্রপোজাল করা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে জিং ফুল নিয়ে এগিয়ে আসতে থাকে নিয়ার কাছে, কিন্তু নিয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। তাই সে নিয়ার পাশে বসেই নিজের মনের কথাগুলো বলে দেয়। এখানে সে বলে আমি বাধ্য হয়েই তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। এই বলে সে এখান থেকে চলে যায়। আর আমরা দেখি নিয়া এখনো ঘুমায়নি, সে জিঙার সব কথাগুলো শুনে নিয়েছিল। পরের দিন কাজের ব্যাপারে কথা বলার জন্য নিয়া শ্যাং এর অফিসে আসে। সে নোট করে এখানে জিঙের পছন্দের জিনিসপত্র দিয়ে সবকিছু সাজানো ছিল। এই ব্যাপারে সে শ্যাংকে জিজ্ঞাসা করলে শ্যাং বলে আমি বিদেশে চলে যাচ্ছি আর এখনকার বিজনেসের দায়িত্বটা আমি জিঙের উপরেই দিয়ে যেতে চাই, তাই সবকিছু তার পছন্দ জিনিসপত্র দিয়ে সাজিয়েছি। যাই হোক, রাতের বেলা নিয়া খুব সুন্দর করে জিঙের জন্মদিনটা সেলিব্রেট করে এবং জিঙের পছন্দের একটা গিফট তাকে দেয়। এই কার্টুন ক্যারেক্টারটি সেদিন নিয়া শপের কর্মীকে অনেক রিকোয়েস্ট করে কিনে ফেলেছিল। জিং তো এটা দেখে নিয়ার উপর অনেক বেশি খুশি হয় আর আজ নিয়া জিংকে প্রপোজাল করে দেয় আর জিংও নিয়াকে অ্যাকসেপ্ট করে নেয়। সারপ্রাইজ হিসেবে জিং নিয়ার জন্য পিয়ানো বাজাতে থাকে। তখন নিয়া এই সবকিছু মোবাইলে রেকর্ড করে নেয় আর দুজনের ফোনের রিংটোন হিসেবে সেট করে দেয়। এখানে তারা দুজন হাসি ঠাট্টা করে সময়টা উপভোগ করতে থাকে। যাই হোক, এভাবেই তাদের সময়গুলো পার করতে থাকে। পরের দিন দেখা যায় একজন স্টাফ এসে নিয়াকে জিংয়ের এঙ্গেজমেন্টের রিংটা দেয়, যেটা আসলে ওই দিন ফটোশুট করার সময় জিংয়ের আঙ্গুল থেকে পড়ে গিয়েছিল। নিয়া তো এটা দেখে ভেবে পাচ্ছিল না জিংয়ের এঙ্গেজমেন্ট রিং এখানে আসলো কিভাবে। জিং তো কখনো এই অফিসে আসেইনি, এর মানে কি শ্যাংই আসলে জিং? এই ব্যাপারে জানতে নিয়া এবার শ্যাং এর অফিসে আসে। সে এসে রিংটা দেখিয়ে জিজ্ঞাসা করে এটা তার কাছে কি করে আসলো। শ্যাং বলে এই রিংটা জিঙে আমাকে দিয়েছিল রাখার জন্য, কারণ ওর হাতে রিংটা ঢিলা হচ্ছিল, কিন্তু আমি কোথাও এটা হারিয়ে ফেলেছিলাম। এবার নিয়া শ্যাংকে বলে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। শ্যাং বলে হ্যাঁ, আমি কিছু বলতে চাই, আর তা হলো সম্পর্কে তুমি আমার সিস্টার ইন ল হও, তাই সবসময় আমার এখানে আসবে না। এটা শুনে নিয়া অনেকটা অপমানিত বোধ করে, তাই সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই শ্যাংয়ের ফোন বেজে ওঠে আর রিংটোনটা ছিল সে পিয়ানোর সুর, যেটা নিয়া জিংয়ের ফোনে সেভ করে দিয়েছিল। এটা শুনে নিয়া কনফার্ম হতেই যাচ্ছিল, তখনই জিং চালাকি করে বলে জিংয়ের ফোনটাও অফিসে রেখে চলে গিয়েছে, নাও তুমি ওর ফোনটা নিয়ে যাও। তারপর জিং বাড়ি ফিরলে নিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কি আজ আমার ভাই শ্যাংয়ের অফিসে গিয়েছিলে? জিং বলে হ্যাঁ, কিছু কাজ ছিল তাই সেখানে যেতে হয়েছে। কিছুক্ষণ পর জিং এসে দেখে নিয়া তার জন্য এভাবে রেডি হয়ে ওয়েট করছে। এখানে নিয়া তো জিংকে সিরিয়াস করার চেষ্টা করে। জিং মনে মনে ভাবে নিয়া এবার হয়তোবা তাকে কিস করবে, কিন্তু নিয়া ভ্যাম্পায়ারের মতো করে জিংয়ের গাড়ে কামড় বসিয়ে দেয়। পরের দিন জিংকে ওই কামড়ের দাগ ঢাকার জন্য ফাউন্ডেশন ব্যবহার করতে হয়। তারপর সে সিক্রেট রুমে গেমটির জন্য আসে, যেখানে নিয়া আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়েছিল। সে বলে শ্যাং আমি আবারও তোমার সাথে সিক্রেট রুমে যেতে চাই। এবার দেখা যায় নিয়া একদমই ভয় পায় না, উল্টো ওই রুমে থাকা জুম্বিকে রুম থেকে বের করে দেয়। তারপর নিয়া এখানে শ্যাংয়ের গাড়ে কামড়ের সে দাগ আছে কিনা তা দেখার চেষ্টা করে। শ্যাং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখন ম্যানেজারও সেখানে চলে আসে। এতে নিয়ানের প্ল্যানটা ফ্লপ হয়ে যায়। তারপর নিয়া তার অফিসে চলে যাচ্ছে বলে শ্যাংকে বিদায় জানায়, আর শ্যাং ড্রেস চেঞ্জ করে জিংয়ের মতো পোশাক পরতে থাকে। তখনই নিয়া সেখানে চলে আসে। শ্যাং এবার ধরা পড়ে যায় যে সে আসলে জিং। নিয়াতে অনেক কষ্ট পায়, কারণ জিং এতদিন তাকে ঠকিয়েছে। সে তো চাইলেই নিয়াকে সব সত্যিটা জানাতে পারত। জিং নিয়াকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নিয়া তার কোনো কথাই শোনে না। নিয়া জিংকে বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে জিন যেমন নিয়াকে মিস করছিল, তেমনি নিয়াও জিংকে মিস করছিল।
নিয়ার মনে পড়তে থাকে জিংয়ের সাথে কাটানো সুন্দর সুন্দর সময়গুলোর কথা। আর পরের সিনে দেখা যায় নিয়া তার স্কুটিটি একা সামলাতে পারছিল না, তখনই তাকে সাহায্য করতে জিং আসে। নিয়া যেহেতু জিংয়ের উপর এখনো রেগেছিল, তাই সে জিংয়ের কোনো সাহায্যই নিতে চায় না। তখন নিয়ার সেই এক্স ফিয়ন্সি এসে নিয়াকে সাহায্য করে। ছেলেটি জিংকে বলে, তোমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তাই তুমি নিয়াকে আর ডিস্টার্ব করার কোনো চেষ্টা করবে না। এটা বলে সে নিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে নিয়ার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যা হয়েছে ভুলে যাও, জিংয়ের থেকেও ভালো ছেলে দেখে আমি তোমাকে বিয়ে দিব, তুমি বিদেশে গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করো। উনি যদি প্রথমে এই কথাটা নিয়াকে বলতো, তাহলে আজ নিয়ার এই অবস্থা হতোই না। যাই হোক, তারপর দেখা যায় জিং তার ভাই শ্যাংয়ের কবরের কাছে এসেছিল কবরস্থানে ফুল দিতে। এখানে সে তার মাকে দেখতে পায়। সে বুঝতে পারে না তার মা এখানে কি করছে। এদিকে এই সিচুয়েশনটার একটা ছবি তুলে নেয় ইয়ন। কিছুক্ষণ পর জিং তার মায়ের সাথে দেখা করতে যায়। সে তার মাকে বলে তিনি কি শ্যাং আর জিং এর সাথে ডিনার করতে যাবে। হঠাৎ করে তার মা অনেক রুড বিহেভিয়ার করতে শুরু করে। এতে জিং এরও অনেক খারাপ লাগে। তার কাছে আরো একবার মনে হয় তার মা শুধু তার ভাই শ্যাংকেই ভালোবাসে, জিং এর কোনো কেয়ারই করে না। তারপর জিং আবারও নিয়ার কাছে আসে এবং তাকে নিজের পরিস্থিতির কথা জানাতে চায়, কিন্তু নিয়াও তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এবার পরের দিন নিয়া যখন অফিসে যায়, তখন সে দেখে বস সহ সবাই শ্যাংকে নিয়ে আলোচনা করছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে বস তাকে শ্যাংকে নিয়ে ইয়নের লেখা একটি আর্টিকেল দেখায়। এটা ছিল সে কবরস্থানের ছবিটি। শ্যাং অর্থাৎ জিংকে নিয়ে উল্টাপাল্টা কথা লেখার জন্য নিয়া ইয়নের চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ওয়াশরুমে। তারপর তাকে উচিত একটা শিক্ষা দেয়। রাতে জিংয়ের ওই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখে সেখানে জিংয়ের মাকেও দেখা যাচ্ছে। এটা দেখে নিয়া বুঝতে পারে জিংয়ের মা আগে থেকেই জানে শ্যাং মারা গেছে। তারপর সে হসপিটালে যায় জিংয়ের মায়ের সাথে দেখা করতে। জিংয়ের মা এখানে নিয়ার সাথে একদম নর্মাল ভাবেই কথা বলতে থাকে। তখন নিয়া ওই ছবিটি দেখিয়ে বলে, আপনি জিংয়ের সাথে এমন কেন করছেন? আপনি তো একদম সুস্থ, তাহলে কেন এতগুলো বছর ধরে নাটক করছিলেন অসুস্থ হওয়ার? আপনি সবসময় শ্যাংয়ের কথা চিন্তা করে এসেছেন, কখনো কি জ্যাংয়ের কথা ভেবেছেন? সে তার পুরো জীবনটা আপনার জন্য স্যাক্রিফাইস করে এসেছে, তার বদলে সে কি পেয়েছে? জ্যাংয়ের মা এবার নিজের ভুলটা বুঝতে পারে। তিনি এক ছেলেকে তো হারিয়ে ফেলেছে, সেই সাথে অন্য ছেলেকেও অনেক কষ্ট দিয়েছে। আসলে জিংয়ের মা শ্যাংয়ের মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই তো তিনি বারবার জিংয়ের মাঝে শ্যাংকে খোঁজার চেষ্টা করে গেছেন। তারপর কেবিন থেকে বাইরে এসে নিয়া দেখে সেখানে জিং দাঁড়িয়ে আছে। সে তাদের সব কথাগুলো শুনে নিয়েছিল। এখানে জিং নিয়াকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার হয়ে এই কথাগুলো আমার মাকে বলার জন্য, যা আমি এতদিন ধরে বলার চেষ্টা করেও কখনো বলতে পারিনি। তখনই জিংয়ের মা জিংয়ের কাছে ক্ষমা চায় তাকে এত কষ্ট দেওয়ার জন্য। তিনি এখন জিংকে জিং হিসেবে মেনে নিয়েছে। মা ছেলের মধ্যে ফাইনালি সম্পর্কটা ঠিক হয়ে যায়। তারপর দেখা যায় জিং যায় তাদের স্কুল ফ্রেন্ডদের আয়োজন করা একটি পার্টিতে নিয়ে আসেনি। সেখানে একটি ছেলে জিংকে ওই লাভ লেটারটি দেয়, যেটা জিং স্কুল টাইমে নেয়ার জন্য লিখেছিল। ছেলেটি বলে এই লেটারটি কখনই নিয়া কাউকে দেখায়নি, বরং তার এক্স ফিয়ন্সি সবাইকে লেটারটি দেখিয়েছিল। এটা জানার পর জিং বুঝতে পারে সে এতদিন নিয়াকে শুধু শুধু ভুল বুঝে এসেছিল। সে তখনই নিয়ার কাছে যাওয়ার জন্য বের হয়। এদিকে নিয়াকে তার মা ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, তাও আবার সে এক্স ফিয়ন্সের সাথেই। তারপর জিং এসে একদিক থেকে নিয়াকে নিয়ে টানাটানি করতে থাকে, অন্যদিকে ওই ছেলেটিও। এদের দুজনের জন্য বিরক্ত হয়ে নিয়া এখান থেকে চলে যায়। পরের দিন জিং আবারও নিয়ার বাড়ির সামনে আসে তার সাথে দেখা করতে, আর তার কাছে লিফটও চায়। নিয়া জিংকে ক্ষমা করে দিয়েছিল, তাই সে জিংকে লিফট দিয়ে দেয়। তারপর দেখা যায় তাদের মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে গিয়েছে, তাই আবারও নতুন করে নিয়া আর জিংয়ের বিয়ের আয়োজন করা হয়। এখানে জিং সেই স্কুল টাইমের লাভ লেটারটি নিজের মুখে পড়ে নিয়াকে শোনায় এবং তাকে প্রপোজাল করে। নিয়াও খুশি খুশি জিংকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর দেখা যায় নিয়াকে বিদেশে পড়তে যাওয়ার জন্য পাঠানো হচ্ছিল, কিন্তু সে এখন জিংকে ছেড়ে যেতে চাইছিল না। জিং তাকে জোর করিয়ে পাঠিয়ে দেয়। তারপর কয়েকদিন পার হয়ে যায়। নিয়া একদিন জিংকে কল করে, কিন্তু জিং কলটা রিসিভ না করে সরাসরি নিয়ার সামনে এসে উপস্থিত হয়, অর্থাৎ সেও এখন বিদেশে চলে এসেছিল। এখানে নিয়া তো জিংকে দেখে অনেক বেশি খুশি হয় আর তাকে খুশিতে জড়িয়ে ধরে। আর তাদের দুজনের খুশির মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।